Is it out? Has he got it? There it is. Wrap it up. Bangladesh. They win this match here on a wonderful, really emphatic victory. They win this by 45 runs, and there's the... জয় দিয়েই টি-20 থেকে বিদায় দেশের ক্রিকেটের মহানায়ক মাশরাফির। শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে 45 রানে হারালো বাংলাদেশ। টেস্ট ওয়ানডের পর টি-20 সিরিজও শেষ হলো সমতায়। ইসলামে সন্ত্রাস ও জঙ্গিবাদের জায়গা নেই, ওলামা মাশায়েখ সম্মেলনে বললেন পবিত্র কাবা শরীফ ও মসজিদে নববীর দুই খতিব। বার্তা গ্রামে গ্রামে পৌঁছে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর। শেখ হাসিনাকে অভ্যর্থনা জানাতে প্রস্তুত নয়াদিল্লি। দুদেশের বন্ধুত্ব অনন্য উচ্চতায় পৌঁছাবে মনে করছে বিজেপি। সই হবে প্রতিরক্ষা খাতে সমঝোতা স্মারক। এবার তিস্তা চুক্তি না হলেও বিষয়টি বারবার উত্থাপনের চাপ সৃষ্টি হবে ভারতের ওপর, মত বিশ্লেষকদের। চুক্তির বিষয়ে স্বচ্ছতা বজায় রাখার তাগিদ। এবং টর্নেডোতে ফেনীর সোনাগাজীতে সহস্রাধিক ঘরবাড়ি লণ্ডভণ্ড। প্রবল বর্ষণ ও উজানের ঢলে এখনো তলিয়ে আছে নেত্রকোনা ও ভৈরবের বিস্তীর্ণ ফসলি জমি। প্রবাসের সময় সঙ্গে আছি আমি কামরুল হাসান সবুজ। শুরুতেই বাংলাদেশ শ্রীলঙ্কা টি-20 সিরিজের খবর। কথা রাখলেন সতীর্থরা। বাংলাদেশের ক্রিকেট মহানায়ক মাশরাফির টি-20 থেকে শেষ বিদায়টা হলো জয় দিয়ে। কলম্বোতে দ্বিতীয় ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে 45 রানের দাপুটে জয়ে 1-1 সমতায় টি-20 শেষ করল বাংলাদেশ। আগে ব্যাট করে সৌম্য ইমরুলের রেকর্ড ওপেনিং জুটিতে 176 রানের সংগ্রহ পায় টাইগাররা। জবাবে সাকিব মুস্তাফিজের দুর্দান্ত বোলিংয়ে লঙ্কানদের ইনিংস শেষ হয় 131 রানে। ম্যাচ সেরা হয়েছেন সাকিব আল হাসান আর সিরিজ সেরা হয়েছেন লাসিথ মালিঙ্গা। আল মামুনের ক্যামেরায় শ্রীলঙ্কা থেকে হুমায়ুন কবির রোজের রিপোর্ট। প্রতিশোধ, সমতা আর প্রতিদান, এই সব মিলে প্রেমাদাশায় অধিনায়ক মাশরাফিকে দলের সতীর্থরা দিলেন এক স্বপ্নীল উপহার। ক্রিকেটাররা আগের দিনই সংকল্প করেছিলেন প্রিয় ম্যাচকে বিজয়ের বেশে জানাবেন বিদায়। তাই মধুর অভিজ্ঞতা নিয়ে এই ফরম্যাট ছাড়লেন মাশরাফি বিন মুর্তজা। এর আগে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, যে দেশকে সুনামির আতঙ্ক তাড়িয়ে বেড়ায় বারবার, সেই সুনামি যেন আবার উঠল প্রেমাদাশায়। না, প্রাকৃতিকভাবে নয়, প্রেমাদাশায় ইমরুল আর সৌম্যর ব্যাটিং তাণ্ডবে 4 ছক্কার বৃষ্টি ঝরে আর চোখ বুজে সইতে হলো লঙ্কান বোলারদের। পাওয়ার প্লে 6 ওভারে ইমরুল সৌম্যর আগুন ঝরা ব্যাটিংয়ে টাইগারদের স্কোর বিনা উইকেটে 68 রান। তবে দলীয় 71 রানে সৌম্য 34 রান করে আউট হবার পরপরই গেল ম্যাচের মতো দ্বিতীয় উইকেট বাংলাদেশ হারায় ইমরুলের এমন রান আউটে। তামিমের ইনজুরিতে সুযোগ পেয়ে দারুণ ব্যাটিং করে ইমরুল খেলেছেন 36 রানের দাপুটে এক ইনিংস। কিন্তু তখনও থামেনি রানের পাগলা ঘোড়া। সাব্বিরের সাথে উইকেটে আসেন টি-20 ফেরিওয়ালা সাকিব আল হাসান। এই দুজনে মিলে 10 ওভারে বাংলাদেশের স্কোর তোলেন 101 রান। তবে সাব্বিরের আউটের পর কুলেসেকারা আর থিসারা নিয়ন্ত্রিত বোলিংয়ে বাংলাদেশের দলীয় স্কোর 200 কোঠা ছোঁয়া হয়নি। কিন্তু ঠিকই আইপিএল এর মঞ্চ মাতানোর আগে 38 রানের টর্নেডো ইনিংস খেলেন সাকিব আল হাসান। মাঝে টাইগারদের ব্যাটিংয়ে ছন্দপতন ঘটে প্রেমাদাশায় মালিঙ্গার তৃতীয় হ্যাট্রিকে। তারপরও বাংলাদেশের সংগ্রহ গিয়ে দাঁড়ায় 176 রান। জবাব দিতে নেমে বাংলার জান সাকিব আল হাসানের অলরাউন্ড পারফরমেন্স প্রদর্শনে ডেঞ্জার ম্যান কুশো পেরেরাকে ফেরান বাড়িতে। এরপর আবারও সাকিবের শিকার হয়ে মুনাফেরা ফেরেন প্যাভিলিয়নে। মাঝে অধিনায়ক ধারাঙ্গা পথের কাটা হয়ে উঠলে রিয়াদের স্পিনে ধরাশায়ী হয়ে 18 রানে আউট লঙ্কান অধিনায়ক। এবার দৃশ্যপটে দ্য স্পেশাল ওয়ান মুস্তাফিজ। লঙ্কানদের টি-20-র অন্যতম ভরসার নাম গুণারত্নে ও শিরবর্ধনেকে আউট করে হ্যাট্রিকের সুযোগ সৃষ্টি করেন কাটার মাস্টার। তা না হলেও লঙ্কানদের দলীয় স্কোর 40 রানে 5 উইকেট হারিয়ে কোমর ভেঙে পড়ে। স্বাগতিকদের ওই ভাঙা কোমর সোজা করে দাঁড়ানোর স্বপ্ন দেখায় কাপুগেদারা ও থিসারা পেরেরা। তাদের 58 রানের জুটি চোখ রাঙা ছিল। তবে সাকিবের বুদ্ধিদীপ্ত বলে সর্বনাশ লঙ্কানদের। 27 রানে আউট থিসারা। টাইগার সমর্থকদের তখনও বুকে কাঁপন ধরিয়ে ব্যাট করে যাচ্ছিলেন কাপুগেদারা। কিন্তু 50 করা গেদেরাকে ফেরান দাফিজ। সাতক্ষীরার এই পেসার শিকার করেন 4টি উইকেট। আর টাইগাররা দারুণ জয়ে সিরিজে ওয়ানে সমতা। কথায় আছে শেষ ভালো যার সব ভালো তাই। শ্রীলঙ্কায় হার দিয়ে শুরু আর জয় দিয়ে শেষ। মাশরাফিও বিদায়টা পেলেন বেশ। মাশরাফি চলে গেলেন এই ক্রিকেট ক্যানভাস থেকে। তবে পরবর্তী অধিনায়ককে দিয়ে গেলেন ব্যাটিং, বোলিং, ফিল্ডিং, এই 3 বিভাগে সুখী বাংলাদেশ। প্রেমাদাশায় স্টেডিয়াম থেকে হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, কলম্বো, শ্রীলঙ্কা।
এবার অন্যান্য প্রসঙ্গ। ইসলামে সন্ত্রাস ও জঙ্গিবাদের কোনো স্থান নেই বলে মন্তব্য করেছেন পবিত্র কাবা শরীফ ও মসজিদে নববীর দুই খতিব। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামিক ফাউন্ডেশনের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত ওলামা মাশায়েখ সম্মেলনে যোগ দিয়ে তারা একথা বলেন। তাদের এই বার্তা গ্রামে গ্রামে পৌঁছে দিতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইসলামের আদর্শ প্রচারের মাধ্যমে আলেমদের নিজ নিজ এলাকায় জঙ্গিবাদ বিরোধী প্রচারণার চালানোর আহ্বান জানান তিনি। শান্তির ধর্ম ইসলামকে নিয়ে বিশ্বব্যাপী চক্রান্ত চলছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাস বিরোধী কার্যক্রমে যে কোনো দেশের পাশে থাকবে বাংলাদেশ। জাতির জনকের প্রতিষ্ঠিত ইসলামিক ফাউন্ডেশনের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী, তাই বৃহস্পতিবার সকাল থেকেই রাজধানীমুখী ছিল দেশের প্রত্যন্ত এলাকা থেকে আগত উলামা মাশায়েখরা। বিকেল ৩টায় সোহরাওয়ার্দীর অনুষ্ঠানস্থলে আসেন প্রধানমন্ত্রী। ততক্ষণে কানায় কানায় পূর্ণ হয়ে যায় সমাবেশস্থল। শুরুতেই প্রান্তিকে প্রতিনিধিদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন অনুষ্ঠানের বিশেষ অতিথি পবিত্র কাবা শরীফ ও মসজিদে নববীর খতিবরা। বলেন, যারা সন্ত্রাস সৃষ্টি করে তাদের সাথে দূরতম সম্পর্ক নেই ইসলামের। আমাদের ধর্ম সন্ত্রাস ও জঙ্গিবাদ থেকে মুক্ত। আমাদের ধর্মে ইসলামের মধ্যে সন্ত্রাস ও জঙ্গিবাদের কোন স্থান নাই। বিশ্ব থেকে জঙ্গিবাদ ও সন্ত্রাসকে দমনের জন্য আমরা দিনরাত পরিশ্রম চালিয়ে যাচ্ছি আমাদের সৌদি বাদশার নেতৃত্বে। দৌলত ও জমহুরিয়তে বাংলাদেশ। আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। এরপরই আগত ইমাম মুয়াজ্জিনদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে যোগদানের জন্য সৌদি আরবের ইমামদের স্বাগত জানিয়ে তিনি বলেন, সন্ত্রাস বিরোধী যে কোনো কার্যক্রমে বাংলাদেশকে পাশে পাবে সৌদি আরব। আজকে যদি আমি প্রশ্ন করি যে এই যে সন্ত্রাস জঙ্গিবাদ এবং যুদ্ধ লেগে থাকে, তাতে লাভবান হয় কারা? যারা অস্ত্র তৈরি করে, অস্ত্র বিক্রি করে, তারা লাভবান হয়। কিন্তু এই লাভটা কার বিনিময়ে? মুসলমানদের রক্ত নিচ্ছে। কাজী সৌদি বাদশাহ মোহাম্মদ বাদশাহ যে উদ্যোগ নিয়েছেন, আমরা সব সময় তার পাশে আছি, তার পাশে থাকব। প্রধানমন্ত্রী বলেন, ইসলাম শান্তি, সম্প্রীতি ও উন্নতির পথে এগিয়ে যাবার ধর্ম। এ সময় নিজ এলাকায় ইসলামের সঠিক মর্মবাণী পৌঁছে দেওয়ার আহ্বান জানান তিনি। বিভিন্ন মসজিদের ইমামগণ এবং উলামা একরাম যারা এসেছেন, আপনারা স্ব এলাকায় আমাদের পবিত্র ইসলাম ধর্মের যে মূল বাণী তা জনগণের কাছে যেমন পৌঁছে দেবেন এবং তাদেরকে সে শিক্ষাও দেবেন যে অহেতুক জঙ্গিবাদ সন্ত্রাসের সাথে সম্পৃক্ত হয়ে আমাদের পবিত্র ধর্ম ইসলাম ধর্ম, এই ধর্মের তারা যেন আর ক্ষতি না করে। অনুষ্ঠান শেষে সমগ্র মুসলিম উম্মার শান্তি কামনায় করা হয় বিশেষ মোনাজাত। দেশের বিভিন্ন স্থান থেকে আগত এসব উলামা মাশায়েখরাও বলছেন, জঙ্গি ও সন্ত্রাসবাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। তাই প্রান্তিক প্রতিনিধিদের সম্মেলন সরকারের বৈশ্বিক সন্ত্রাসবাদ মোকাবেলার গতিকে আরও বেগবান করবে, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। এর আগে বৃহস্পতিবার সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে ডিপ্লোমা কৃষিবিদদের সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিএনপি জামায়াত ক্ষমতায় এলেই বাংলাদেশকে খাদ্য ঘাটতিতে রেখে বিদেশিদের কাছ থেকে সাহায্য নেয়, আর সাহায্যের অর্থ দিয়ে নিজেদের আখের গোছাতে ব্যস্ত থাকে। তিনি বলেন, আওয়ামী লীগ সরকারই কৃষকদের উন্নয়নে কাজ করে। বিএনপি জামাতের নীতিটা হচ্ছে যে বাংলাদেশ হবে মানে খাদ্যের সবসময় ঘাটতি থাকবে, আর ওই ঘাটতি দেখিয়ে তারা বিদেশ থেকে সাহায্য আনবে, আর ওই সাহায্যের উপর নির্ভর করে বাংলাদেশকে চলতে হবে। আর ওই সাহায্যে যে খাবারটা আসবে সেটা তো আর ওই গরিব মানুষের হাতে পৌঁছায় না, সেটা তো তারা কালোবাজারি করে বিক্রি করে 2 পয়সা নিজেদের পকেটে ভরতে পারে। এটাই হচ্ছে তাদের উদ্দেশ্য। কখনো খাদ্যের স্বয়ংসম্পূর্ণ হবে, নিজের পায়ে দাঁড়াবে, এটা তারা কখনো চিন্তাও করতো না। এমনকি বিদ্যুতের দাবিতে, কারণ কৃষক সেচ দেবে, বিদ্যুৎ পায় না, সেই বিদ্যুতের দাবিতে যখন আন্দোলন করে, নিশ্চয়ই আপনার মনে আছে যে তখনও প্রায় 24 জন কৃষক গুলি খেয়ে মৃত্যুবরণ করে। আওয়ামী লীগ সরকার দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন অর্থাৎ বিএডিসি এর বীজ সংরক্ষণ ও সরবরাহ ক্ষমতা ইতিমধ্যে বৃদ্ধি করে 1,70,282 মেট্রিক টনে উন্নীত করা হয়েছে। আমরা যান্ত্রিকীকরণ প্রকল্প হাতে নিয়েছি এবং এই প্রকল্পে 163,41 লাখ টাকার ভর্তুকিও প্রদান করা হচ্ছে এবং 25% কম মূল্যে 38,324টি বিভিন্ন আধুনিক কৃষি যন্ত্রপাতি কৃষকের মাঝে সরবরাহ করা হচ্ছে এবং তাদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে।
শুক্রবার ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে অভ্যর্থনা জানাতে প্রস্তুত নয়াদিল্লি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের মধ্য দিয়ে দুদেশের বন্ধুত্ব অনন্য উচ্চতায় পৌঁছাবে বলে মনে করছে দেশটির ক্ষমতাসীন দল বিজেপি। ভারতে বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, তিস্তা সহ অমীমাংসিত সমস্যাগুলো সমাধান করতে নয়াদিল্লিকে চাপ দেবে ঢাকা। নয়াদিল্লি থেকে আরো জানাচ্ছেন দেবাশিস রায়, ক্যামেরায় ছিলেন হারুন আর রশিদ। দিল্লির প্রধান সড়কে শোভা পাচ্ছে বাংলাদেশ ভারতের পতাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানাতে প্রস্তুত গোটা নয়াদিল্লি। এই সফরের মধ্য দিয়ে দুটি দেশের গভীর বন্ধুত্বের নতুন যুগের সূচনা হতে যাচ্ছে বলে বিশ্বাস করে ক্ষমতাসীন বিজেপি। সকালে বাংলাদেশি গণমাধ্যমের কাছে এমন তথ্যই দিয়েছেন এই নেতা। বেগম শেখ হাসিনা's visit শেখ হাসিনার এই সফর আমাদের কাছে সত্যি খুব গুরুত্বপূর্ণ। আমি মনে করি তার এই সফরের মধ্য দিয়ে ভারত বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একটি নতুন মাত্রা পাবে। নিউ এরা। বিজেপির নীতি নির্ধারণী পর্যায়ের এই নেতা বলেন, যে সরকার কোনো জটিলতা ছাড়াই স্থল সীমা চুক্তি সম্পাদন করতে পারে, তিস্তা চুক্তি বাস্তবায়নেও তাদের চেষ্টার কোনো কমতি থাকবে না। এই সফরে সামরিক সহযোগিতা চুক্তি না হলেও এটি বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করেন এই নেতা। কোনো কিছুই অসম্ভব নয়। যেভাবে ভারত বাংলাদেশের স্থলসীমা চুক্তি সম্পাদিত হয়েছে, তেমনি তিস্তা চুক্তিও খুব কঠিন বিষয় নয়। হয়তো শীঘ্রই কোনো এক সময়ে চুক্তিও সম্পন্ন হবে। বিগত বছরগুলিতে উন্নয়নের সব সূচকে বাংলাদেশের অভাবনীয় অগ্রগতি এবং জঙ্গি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে শেখ হাসিনার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন ক্ষমতাসীন বিজেপির এই আইন প্রণেতা। সাম্প্রতিক সময়ে সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে শেখ হাসিনার ভূমিকা সত্যি প্রশংসনীয়। তিনি শক্ত হাতে এসব মোকাবিলা করছেন। তার শক্তিশালী নেতৃত্বের ফলেই খুব দ্রুত জঙ্গিরা পিছু হটতে বাধ্য হয়েছে। এদিকে দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার জানিয়েছেন, মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী ভারতীয় সেনাবাহিনীর কর্মকর্তাদের সম্মান জানাবে বাংলাদেশ। তিস্তা সহ অভিন্ন নদীগুলোর অমীমাংসিত বিষয়গুলোতেও প্রাধান্য দেবে বাংলাদেশ। একটা কাট অফ ডেট চাই। এর মধ্যে আপনারা চুক্তিটা আপনাদের আলোচনাটা শেষ করেন, কারণ বাংলাদেশের পক্ষে তো পশ্চিমবঙ্গের সাথে আলোচনা করার কোনো সুযোগ নেই। পানি দুই দেশের সেন্ট্রাল গভর্নমেন্টের মধ্যে এগ্রিমেন্ট হয়েছে। এখন পশ্চিমবঙ্গ কি পানি পাবে, সিকিম কি পানি পাবে, কেন্দ্রীয় সরকার তাকে কি সাহায্য দিবেন না দিবেন, সেটা তো ভারতের আভ্যন্তরীণ ব্যাপার। কাজে আমরা একটা ওনাদেরকে এবার বলতে চাই যে মেহরবানি করে আপনারা একটা কাট অফ ডেট দেন, যেই ডেটের মধ্যে আপনাদের আলোচনা শেষ করেন এবং আমাদের সাথে তিস্তা নদী সম্পাদনের যে চুক্তি হয়েছে সেটা ফাইনালাইজ করেন। এছাড়াও নানা খাতে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে 30টিরও বেশি সমঝোতা স্মারক সইয়েরও সম্ভাবনা রয়েছে এই সফরে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে যেমন অকুণ্ঠ সমর্থন আর সাহায্য জুগিয়েছে ভারত, ঠিক তেমনি প্রতিবেশী এই রাষ্ট্রটি যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠনেও যথাসাধ্য সহায়তা নিয়েই পাশে দাঁড়িয়েছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নরেন্দ্র মোদীর শীর্ষ বৈঠকের মধ্য দিয়ে দু দেশের সমমর্যাদা ভিত্তিক মৈত্রী ও সহযোগিতার সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আশা করছেন সংশ্লিষ্ট সবাই। দিল্লির রাষ্ট্রপতি ভবনের সামনে থেকে দেবাশিস রায়, সময় সংবাদ, ভারত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে প্রতিরক্ষা সহযোগিতা ও প্রতিরক্ষা উপকরণ সরবরাহের বিষয়ে 5 বছর মেয়াদী দুটি সমঝোতা স্মারক সই হতে পারে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শ্রী প্রিয়া রঙ্গনাথান এ কথা জানান। তথ্য প্রযুক্তি, বিজ্ঞান, সাইবার নিরাপত্তা, বাণিজ্য, যোগাযোগ সহ বিভিন্ন খাতে 20টিরও বেশি চুক্তি সই হওয়ার সম্ভাবনার কথাও জানান তিনি। এছাড়া তিস্তা চুক্তির বিষয়টি প্রক্রিয়াধীন বলেও জানানো হয়। We do indeed intend to sign an MOU, in fact 2 MOUs with Bangladesh. প্রতিরক্ষা খাতে সহযোগিতা বাড়াতে বাংলাদেশের সঙ্গে দুটি সমঝোতা স্মারক সই করতে যাচ্ছি আমরা। একটি কাঠামোগত সহযোগিতা বৃদ্ধি, অন্যটি প্রতিরক্ষা উপকরণ সরবরাহ বিষয় হতে পারে। ন্যূনতম 5 বছরের জন্য এই সমঝোতা সই হলেও এর সময়সীমা আরও বাড়তে পারে। আর তিস্তা চুক্তি নিয়ে আলোচনা চলছে। ভারত সরকার বাংলাদেশের সঙ্গে তিস্তার পানি বন্টন নিয়ে একটি চুক্তিতে পৌঁছাতে প্রতিশ্রুতিবদ্ধ। প্রবাসের সময়ে আরও থাকছে। সীমান্তে বিচ্ছিন্নতাবাদীদের পেতে রাখা ভূমি মাইন অপসারণে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ ও মিয়ানমার, ঢাকায় যৌথ ঘোষণা। প্রধানমন্ত্রীর ভারত সফরে বেশ কয়েকটি চুক্তি সই হওয়ার কথা রয়েছে।
বিশ্লেষকরা বলছেন, এবার তিস্তা চুক্তি না হলেও বিষয়টি বারবার উত্থাপনের মাধ্যমে পরোক্ষভাবে চাপ সৃষ্টি করতে হবে ভারতের ওপর। তবে যে চুক্তিগুলো সই হওয়ার কথা রয়েছে তার একটি পূর্ণাঙ্গ রূপরেখা জনসম্মুখে প্রকাশ করা উচিত বলেও মনে করেন তারা। রাশেদ লিমনের রিপোর্ট। এর আগে 2 দফা পিছিয়ে চূড়ান্ত এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর। এ নিয়ে দিল্লির পাশাপাশি উত্তেজনা ঢাকাতেও। ভারতের সাথে চীনের সম্পর্কে টানাপোড়েন, চীনের কাছ থেকে বাংলাদেশের সাবমেরিন ক্রয়, তিস্তা কিংবা প্রস্তাবিত প্রতিরক্ষা চুক্তি, সব মিলিয়ে কদিন ধরে রাজনৈতিক অঙ্গন থেকে চায়ের দোকান আলোচনায় প্রধানমন্ত্রীর ভারত সফর। এরই মধ্যে মঙ্গলবার সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী জানান, এবারের সফরে 33টি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে। সরকার লুকিয়ে কিছু করবে না জানিয়ে দিলেও তিস্তা চুক্তির বিষয়ে মুখ খোলেননি তিনি। এছাড়া স্পষ্ট ব্যাখ্যা ছিল না প্রতিরক্ষা চুক্তি নিয়েও। হলেই বুঝতে পারবেন, সব তো দেখতেই পাবেন। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছে, প্রতিরক্ষার মতো স্পর্শকাতর বিষয়ে কোনো চুক্তির আগে বিষয়টি সাধারণ মানুষের কাছে আরো স্পষ্ট করা দরকার। বিষয়গুলো নিয়ে সংসদে কিংবা এর বাইরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতামত নেওয়াও জরুরি। ম্যারিটাইম রিসোর্সেস গুলো বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এই ইনফ্রাস্ট্রাকচারটা যে আমরা বিল্ড করব সেটা আমরা ভারত থেকে সহযোগিতা আমরা নিতেই পারি, সেখানে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু একটা স্বচ্ছতা এবং আমার জনগণের জানার অধিকার আছে। দেশের শাসক স্বার্থ সমুন্নত রেখেই চুক্তিটা হচ্ছে, কিন্তু সেটি জানার অধিকার মানুষের আছে। গণতান্ত্রিক সরকারে স্বচ্ছতার প্রশ্নটি অনিবার্যভাবে চলে আসে। অন্তত রূপরেখাটা জানিয়ে দিলে ভালো যে আমরা এই বিষয়ে চুক্তি করতে যাচ্ছি। সরকারের পক্ষ থেকে কিছু না বলা হলেও এই সফরে বহুল প্রতীক্ষিত তিস্তা চুক্তির দৃশ্যমান অগ্রগতি হবে বলে মনে করেন তারা। মানুষ তিস্তা নিয়ে উন্মুখ হয়ে বসে আছে। এই তিস্তা যদি আমি না করতে পারি, অন্য কিছুই মানুষ গ্রহণ করতে রাজি হবে না। এটাও বুঝতে হবে, এটা পাবলিক সেন্টিমেন্টের ব্যাপার। এটিকে অবহেলা করা একটা গণতান্ত্রিক সরকারের পক্ষে উচিত নয়। যদি চুক্তি নাও হয়, আমার মনে হয় এই ব্যাপারটা ইস্যুটা নিশ্চয়ই উঠবে এবং সেটা মমতা ব্যানার্জির উপরেও একটা চাপ থাকবে। ভারতও জানবে যে এটা আমাদের যে চাওয়া এবং আমরা যে আলোচনাগুলো করছি, এই প্রক্রিয়াটা তো চালু থাকলো, সেটাকেই আমি একটা সাফল্য হিসাবে দেখব। সবসময় যে আন্তর্জাতিক সম্পর্কে আপনি সব চট করে পেয়ে যান তা কিন্তু না, চলমান প্রক্রিয়াটাও কিন্তু একটা পাওয়া। 7 এপ্রিল প্রধানমন্ত্রীর নয়াদিল্লির উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রীর ভারত সফরের মধ্য দিয়ে দুদেশের সম্পর্ক আরো গভীর হবে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। একই অনুষ্ঠানে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, দেশ থেকে জঙ্গি নির্মূল করতে হলে স্বাধীনতা বিরোধী ও রাজাকারদের স্থায়ীভাবে নির্মূল করতে ব্যবস্থা নিতে হবে। বিএনপি হচ্ছে পাকিস্তানের নব্য দালাল। এই রাজনৈতিক শক্তিকে বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতিতে রাখবেন কি রাখবেন না, জঙ্গির ব্যাপারে যদি শূন্য সহিষ্ণু নীতি আমরা গ্রহণ করে থাকি, তাহলে জঙ্গির দোষণের প্রশ্নে কেন শূন্য সহিষ্ণু নীতি আমরা গ্রহণ করব না? মনে রাখতে হবে, জঙ্গি দমনের যুদ্ধ অনেক আগেই আমরা সম্পূর্ণ বিজয় অর্জন করতে পারতাম বাংলাদেশে, যদি না বিএনপি এবং খালেদা জিয়া জঙ্গির দোষকদের তারা এই মদত না দিত। প্রধানমন্ত্রী ভারত সফরে যাবেন এবং এইটাও একটা ঐতিহাসিক সফর এবং এই সফরের মধ্যে দিয়ে দুই দেশের বন্ধুত্ব আরো গভীর হবে। বাংলাদেশের স্বার্থকে সমুন্নত রেখেই কিন্তু তিনি চুক্তি করবেন। এমন চুক্তি তিনি কখনো করবেন না যেই চুক্তির মধ্যে দিয়ে বাংলাদেশের স্বার্থ বিনষ্ট হবে। দেশের স্বার্থ প্রাধান্য দিয়েই ভারতের সঙ্গে চুক্তি হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামের মোহরা এলাকায় ইস্পাহানি স্কুল মাঠে এক স্মরণ সভায় বক্তব্য রাখেন তিনি। এ সময় মন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী কারো কাছে মাথা নত করে কোনো চুক্তি করবেন না। ভারত আমাদেরকে দুঃসময়ে আমাদের পাশে দাঁড়িয়ে, কিন্তু তাই বলে আমি আমার দেশের সার্বভৌমত্ব স্বাধীনতাকে বিকিয়ে দিয়ে ভারতের বন্ধুত্ব কামনা করব, এটা বঙ্গবন্ধুও করেননি, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাও এটা করবেন না। যে কোনো চুক্তি হবে আমার জনগণ জাতীয় স্বার্থকে সমুন্নত রেখে, বাংলাদেশের স্বার্থ প্রথম। ভারতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির বিরোধিতা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন,
এ চুক্তি হলে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও প্রতিরক্ষা ব্যবস্থা হুমকির মুখে পড়বে। বৃহস্পতিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। জনগণকে না জানিয়ে যে ধরনের চুক্তি, প্রতিরক্ষা সহ যে চুক্তির কথা বলা হচ্ছে, বাংলাদেশের মানুষ শঙ্কিত। এটা একটি দল, একটা গোষ্ঠীর চিন্তার প্রতিফলন তো এখানে ঘটতে পারে না। এগুলো তো অত্যন্ত স্পর্শকাতর এবং এগুলোর মিড টার্ম, লং টার্ম যে এফেক্ট দেশের উপর কি হবে, জনগণের উপর কি হবে, আমার স্বাধীনতা, সার্বভৌমত্বের উপর কি হবে, আমার সক্রিয়তার উপর কি হবে, আমার স্বাধীন প্রতিরক্ষা বাহিনীর উপর কি হবে, এগুলো তো একান্ত আমাদের নিজস্ব সিদ্ধান্ত। এই সিদ্ধান্তগুলো আমি শেয়ার করার কোনো সুযোগ নেই এখানে। প্রবাসের সময়ে আরো থাকছে, সম্পত্তি আত্মসাতের দায়ে সিলেটের আলোচিত ব্যবসায়ী রাগীব আলীর 14 বছরের জেল, ছেলেসহ 4 জনের 16 বছর করে কারাদণ্ড। দালালদের দৌরাত্ম্য ও ভোগান্তি কমিয়ে পাসপোর্ট সেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে সব জেলায় পাসপোর্ট অফিস খোলা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বৃহস্পতিবার সকালে সচিবালয় পাসপোর্ট অফিসের উদ্বোধন শেষে তিনি একথা বলেন। মন্ত্রী জানান, অভিযোগ পেলেই পাসপোর্ট অফিসগুলো দালাল মুক্ত করা হচ্ছে। পাসপোর্টটাকে আরো জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য আমরা বিভিন্ন জায়গায় অফিস খুলছি। সচিবালয়ের কর্মকর্তা কিংবা কর্মচারীরা নয়, তাদের পরিবারও এই সুযোগটা পাবে। প্রায় জায়গার থেকে আমরা দালাল মুক্ত করে দিচ্ছি। যেখানেই অভিযোগ আসছে সেখান থেকে আমরা দালাল মুক্ত করে দিচ্ছি পাসপোর্ট অফিসকে। আমরা চাই মানুষ সরাসরি আমাদের সেবাটা গ্রহণ করতে পারে। ছোট ছোট অফিসগুলো সেই জন্যই করা হয়েছে যে এক জায়গায় কনসেন্ট্রেটেড না হয়ে সমস্ত জায়গায় ছড়িয়ে ছিটিয়ে যাক এবং ছড়িয়ে ছিটিয়ে আমাদের কর্মকর্তারা এই সুবিধাটা দিতে পারবে, সেবাটা দিতে পারবে। পর্যায়ক্রমে আমরা প্রত্যেকটা জেলায় আমরা করছি। বাংলাদেশ মিয়ানমার সীমান্তে বিচ্ছিন্নতাবাদীদের পেতে রাখা ভূমি মাইন অপসারণে বাংলাদেশ ও মিয়ানমার একসঙ্গে কাজ করবে বলে জানিয়েছেন বিজিবির অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আনিছুর রহমান। মিয়ানমার পুলিশ ফোর্স এমপিএফ এর সঙ্গে বিজিবির সম্মেলন শেষে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এটা কোনো বিচ্ছিন্নতাবাদী গ্রুপ বা কেউ রাখতে পারে, এটা আমাদের দেশের ভিতরেই বর্ডারের জিরো লাইনের আশেপাশে আছে, যেখানে আমরা যেতে পারছি না। এটা কোনো অপরিচিত গ্রুপ বা বিচ্ছিন্ন গ্রুপ থাকতে পারে, তো আমরা এটা অপসারণের চেষ্টা করছি। তারা কি আমাদের দেশের বিচ্ছিন্নতাবাদী সংগঠন নাকি মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী? এটা তো ভেরি ডিফিকাল্ট কোশ্চেন, এটা মনে হয় উই অ্যাভয়েড ইট। যে কোনো ঘটনা ঘটলে আমরা শেয়ার বা ইনফরমেশন আদান প্রদান করব। সেই শেয়ারের ভিত্তি করে, ওই পরিস্থিতির ভিত্তি করে যে সমস্ত নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা যায় সেটাই গ্রহণ করা হবে। সিলেটের শিববাড়ির আতিয়া মহলে ৪র্থ দিনের ক্লিয়ার অভিযানে 9টি বোমা উদ্ধারের পর নিষ্ক্রিয় করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযান শেষে ব্রিফিংয়ে এ তথ্য জানান র্যাব 9 এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলী হায়দার আজাদ আহমদ। জঙ্গিদের কক্ষ থেকে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম ও রাসায়নিক দ্রব্য। এখন পর্যন্ত 5তলা ভবনের নিচতলা পরিষ্কার করা হয়েছে। শুক্রবার থেকে উপরের তলায় অভিযান চালানো হবে বলে জানায় র্যাব। 28 মার্চ অপারেশন টয়লাইট সমাপ্তি ঘোষণার পর বাড়িটিতে বিস্ফোরক থাকার আশঙ্কা প্রকাশ করে সেনাবাহিনী। পরে সোমবার থেকে আতিয়া মহলে অপারেশন ক্লিয়ার নামে তল্লাশি শুরু করে র্যাব। প্রথম দিন থেকে শুরু করে এখন পর্যন্ত আমরা মোট 9টা বিস্ফোরক আমরা ডিসপোজ অফ করেছি। আজকে আমরা 2তলা, 3তলা, 4তলা, 5তলার ইনিশিয়াল সুইপিংটা আমরা করিয়ে রেখেছি আমাদের ডগ স্কোয়াডের মাধ্যমে। যে সুইপিংটা করা হয়েছে সেটাতে আমরা এখন পর্যন্ত মনে করছি যে উপরে তেমন বড় ধরনের কোনো বিস্ফোরক নেই। এবার প্রবাসের খবর। প্রবাসীদের নিয়ে এনআরবি সপ্তাহ আয়োজন করতে যাচ্ছে ব্রিটেনে বাংলাদেশি ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। এ উপলক্ষে বুধবার সংগঠনের লন্ডন রিজিউনের প্রেসিডেন্ট বশির আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বাংলাদেশ হাই কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব সাইদুর রহমান রেনু, সাবেক সভাপতি শাহগীর বক্ত ফারুক সহ অনেকে। মালয়েশিয়ায় বুলডোজারের আঘাতে বাংলাদেশে এক শ্রমিক আহত হয়েছেন। দেশটির পেরাক প্রদেশের কাম্পুং কাপায়াংয়ের একটি কারখানায় কর্মরত অবস্থায় শ্রমিক মোহাম্মদ মামুন ফেদা আহত হন।
24 বছর বয়সী মামুন শরীয়তপুর জেলার বাসিন্দা। দুর্ঘটনার খবর পেয়ে তার সঙ্গে দেখা করতে যান মালয়েশিয়ার প্রবাসী বাংলাদেশিদের একটি সংগঠন। তারা মামুনকে সাহায্য করার প্রতিশ্রুতিও দেন। মালয়েশিয়া নিয়োগকর্তাদের অনলাইনের মাধ্যমে বিদেশি শ্রমিক নেওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির উপপ্রধানমন্ত্রী দাতুক সেরি ডাক্তার আহমদ জাহিদ হামিদি। বৃহস্পতিবার সংসদ অধিবেশনে তিনি বলেন, আগে এই প্রক্রিয়া দালালদের মাধ্যমে সম্পন্ন হতো। নিয়োগ কার্যক্রমে বিদেশি শ্রমিকদের কাছ থেকে দালালরা যেন অতিরিক্ত অর্থ আদায় করতে না পারে, সেই জন্যই এই প্রক্রিয়া শুরু করা হয়েছে বলে জানান তিনি। যেসব দেশের শ্রমিক মালয়েশিয়ায় কাজের ভিসায় যাওয়ার পরিকল্পনা করছেন তাদের অনলাইনের আওতায় এসে এই আবেদনের প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। তবে যারা গৃহকর্মী হিসেবে আসতে চায় তাদের জন্য এই নিয়ম প্রযোজ্য নয়। স্থানীয় সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানকে শক্তিশালী করতে 2017-18 অর্থ বছরের বাজেটে থোক বরাদ্দ বাড়ানো হবে। সেই সঙ্গে বাড়বে প্রত্যেক সংসদ সদস্যের জন্য থোক বরাদ্দ। তবে জেলা পরিষদের দুর্নীতি রোধে মন্ত্রণালয় থেকে সরাসরি বিভিন্ন বিভাগের বরাদ্দ বণ্টন করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বিভিন্ন মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতিদের সঙ্গে প্রাক বাজেট আলোচনায় একথা বলেন অর্থমন্ত্রী। রাস্তাঘাট মেরামত সহ বিভিন্ন কাজে উপজেলা পরিষদের বাজেটও বাড়বে বলে জানান মন্ত্রী। শিক্ষাক্ষেত্রে এমপিও ভুক্তিতে অনেক ফাঁক আছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, শিক্ষা মন্ত্রণালয় এমপিও ভুক্তির বাইরে যেতে চায় না। এছাড়া টাকার বিপরীতে ডলারের দাম কমানোর ব্যাপারেও সরকার চিন্তা ভাবনা করছে বলেও জানান অর্থমন্ত্রী। আমরা 20 কোটি টাকা দিই প্রত্যেক এমপিকে ফর হিজ কনস্টিটিউয়েন্সি। একটা থোক বরাদ্দ থাকে ফর দি ভেরিয়াস কাউন্সিলস। এই থোক বরাদ্দ এবার বাড়বে, অনেক বাড়বে। সেই সঙ্গে সঙ্গে একটা সার্কুলারও দিতে হবে অন প্রায়োরিটাইজিং এক্সপেন্ডিচার। এছাড়াও যেসব থোক বরাদ্দ দেওয়া হয় ফর লোকাল গভর্নমেন্টস, এইটার এবার আয়তনটা অনেক বাড়বে। তার একমাত্র কারণই হচ্ছে লোকাল নিডস গুলো এখন ভালো করে দেখতে হবে। জেলা পরিষদে যে লোকেশন পায় ওরা এগুলো খরচ টরচ করে বছরের শেষে শুরু করে খরচ করতে, চুরি চামালি ভালো হয়ে জন্য, আর তারপরে নেক্সট ইয়ারে এটাকে নিয়ে যায়। এটা উই ক্যান স্টপ ইট এন্ড উই শ্যাল ডু ইট ইন দিস ইয়ার। স্মারক জালিয়াতি করে সম্পত্তি আত্মসাতের মামলায় সিলেটের আলোচিত ব্যবসায়ী রাগিব আলীকে 14 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তার ছেলে মেয়ে সহ 4 জনকে 16 বছর করে কারাদণ্ড দেওয়া হয়। বৃহস্পতিবার দুপুরে সিলেটের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুজ্জামান এই আদেশ দেন। মামলার বিবরণীতে জানা যায়, মন্ত্রণালয়ের স্মারক জাল করে ভূমি অফিস থেকে নামজারি ও জাল দলিলের মাধ্যমে 422 একর জমি দখল করে শিল্পপতি রাগিব আলীর পরিবার। এ ঘটনায় 2005 সালে তৎকালীন ভূমি কমিশনার SM আব্দুল কাদের বাদী হয়ে 2টি মামলা করেন। এই মামলার রায় বৃহস্পতিবার ঘোষণা করেন আদালত। রায় রাগিব আলীকে 14 বছর, তার ছেলে আব্দুল হাই ও মেয়ে রোজিনা সহ 4 জনকে 16 বছর করে কারাদণ্ড দেন। এছাড়া দোষ প্রমাণ না হয় ডাক্তার পঙ্কজ গুপ্তকে বেকসুর খালাস দেওয়া হয়। এর আগে স্মারক জালিয়াতি মামলায় রাগিব আলী ও তার ছেলেকে 14 বছর করে কারাদণ্ড দেন আদালত। রাগিব আলীকে বয়স বিবেচনায় 14 বছর, তার ছেলে আব্দুল হাই, মেয়ে রুজিনা বেগম, মেয়ের জামাই আব্দুল কাদের এবং দেওয়ান মোস্তাক মজিদ 467-468 ধারায় 7 বছর করে 14 বছর কারাদণ্ড এবং 420-471 ধারায় 1 বছরের কারাদণ্ড। আমরা উচ্চ আদালতে আপিল করব, সেখানে আমরা রাগিব আলীর পক্ষে ন্যায় বিচার পাবো বলে আমরা আশা প্রকাশ করি। টর্নেডো ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত ফেনীর উপকূলীয় উপজেলা সোনাগাজীর জনপদ। লণ্ডভণ্ড হয়ে গেছে সহস্রাধিক ঘরবাড়ি। গত বুধবার রাতে টর্নেডো নষ্ট হয়ে গেছে কয়েকশো হেক্টর জমির ফসল। অসহায় হয়ে পড়েছেন 30টি গ্রামের বাসিন্দা। ফেনী থেকে বিস্তারিত জানাচ্ছেন আতিয়ার সজল। মাথার উপর চাল নেই, ভিটেবাড়ি ধ্বংসস্তূপে রূপ নিয়েছে। অসহায় হয়ে পড়েছে ফেনীর উপকূলীয় উপজেলা সোনাগাজীর শত শত পরিবার। বুধবার বিকেলে শুরু হওয়া ভারী বর্ষণ সন্ধ্যার পর রূপ নেয় শিলাবৃষ্টিতে। এরপরে দমকা বাতাসের সাথে শুরু হয় টর্নেডো। লণ্ডভণ্ড করে দেয় সদর, চরচান্দিয়া, মতিগঞ্জ, চরদরবেশ, বগাদানা, মঙ্গলকান্দি এবং চরমজলিশপুর ইউনিয়নের সহস্রাধিক বসতঘর। গাছ উপড়ে যাওয়ায় বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন রয়েছে। নষ্ট হয়েছে কয়েকশো হেক্টর জমির বিভিন্ন ধরনের ফসল। মরিচ, ঢেঁড়স, লাসুন, কুমড়া, যা আমরা আলু করছি
আলো ফসল কোনো কিছু নাই। কেলে রাইছে তুফানে ঘরালে দিছে, কিস্তি এলারে কইছে কিস্তি এলা মানেন না। কোন চেয়ারম্যান মেম্বারে কেউ সাহায্য করে না, তাহলে আমরা গরিব মানুষ কি করি খাই? ফসকিতি মস্কিতি সব নিয়ে গেছে, ঘর বাড়ি সব লয়ে গেছে গই। এদিকে ক্ষতিগ্রস্ত কৃষক এবং স্থানীয়দের ত্রাণ সহায়তা দিতে উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগ এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তালিকা করা হচ্ছে। ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা যে আমাদের যে ডিপার্টমেন্ট আছে, আমরা সেই ডিপার্টমেন্ট থেকে আমাদের অলরেডি টিন বিতরণ করার জন্য আমরা অলরেডি নির্দেশনা দিয়ে দিয়েছি। উপজেলা প্রশাসনের তথ্য মতে ঝড়ের কবলে পড়ে ক্ষতির মুখে পড়েছেন 30টি গ্রামের 2 লাখেরও বেশি মানুষ। আতিয়া সজল, সময় সংবাদ, ফেনী। ব্রাহ্মণবাড়িয়ায় একটি রেস্টুরেন্টে গ্যাসের চুলায় বিস্ফোরণে 2 জন দগ্ধ হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার বিকেলে শহরের মেড্ডা বাস স্ট্যান্ড এলাকায় মায়ের দোয়া নামে ওই রেস্টুরেন্টটিতে বিকট শব্দে গ্যাসের চুলায় বিস্ফোরণ ঘটে। এতে হোটেলের বাপুর্চি, সুমন মিয়া ও ইয়াসিন নামে এক কর্মচারী দগ্ধ হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন। তাদের শরীরের 40% পুড়ে গেছে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। দুইটা রুগীরই 2 পাশের আপার লিম্ব হয়েছে, তো অ্যারাউন্ড 40% বার্ন হবে দুইটাই। তো আমাদের অ্যাডভাইস ছিল রুগীটাকে ডিএমসিতে বার্ন ইউনিটে ভর্তি করানো। মানবতা বিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসেন সাঈদীর মামলার রিভিউ শুনানির জন্য আগামী 14 মে দিন ধার্য করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে আপিল বিভাগের 4 সদস্যের বেঞ্চ আগামী বৃহস্পতিবার শুনানির দিন ধার্য করেন। 2015 সালের 17 সেপ্টেম্বর সংখ্যাগরিষ্ঠ বিচারপতির মতের ভিত্তিতে সাঈদীর মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে আমৃত্যুদণ্ড দেন আপিল বিভাগ। এক রায় পূর্ণাঙ্গ আকারে প্রকাশিত হলে এই যুদ্ধাপরাধীদের মৃত্যুদণ্ড চেয়ে রিভিউ আবেদন করে রাষ্ট্রপক্ষ, অন্যদিকে খালাস চেয়ে আবেদন করে আসামি পক্ষ। এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রথম মামলা হিসেবে 2013 সালের 28 ফেব্রুয়ারি সাঈদীকে মৃত্যুদণ্ড দিয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মুক্তিযুদ্ধের সময় মুসা বিন শমশেরের কাজ ও অভিযোগ নিয়ে 28 পৃষ্ঠার তথ্য জমা দিয়েছেন সাংবাদিক সাগর লোহানী ও প্রবীর শিকদার। বৃহস্পতিবার বেলা 3টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ধানমন্ডির সেফ হোমে তারা তদন্ত সংস্থার সমন্বয়ক আব্দুল হান্নান খানের কাছে বিভিন্ন সময় পত্রপত্রিকায় প্রকাশিত এ তথ্য হস্তান্তর করেন। যুদ্ধাপরাধী নুলা মুসা, যাকে আপনারা মুসা বিন শমশের নামে চেনেন, তিনি যে সমস্ত অপরাধ কর্ম করেছিলেন 1971 সালে, তার বিভিন্ন তথ্য বিভিন্ন সময়ে গত 16-17 বছর ধরে পত্রপত্রিকায় পুস্তক আকারেও প্রকাশিত হয়েছে। সেই তথ্যগুলোই আমরা একীভূত করে মূলত আজকে তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করলাম। 16 বছর আগে লেখার নুলা মুসার বিরুদ্ধে যুদ্ধাপরাধের যেসব অভিযোগ ওই রিপোর্টে ছিল, সেই রিপোর্টটি আসলেই সঠিক ছিল। তা না হইলে সে আমাদের বিরুদ্ধে আইনগত লড়াই যেতে পারত। তা না গিয়ে সে আমাকে খুন করার জন্য ভাড়াটে সন্ত্রাসী লাগিয়ে প্রায় খুনই করেছিল। চাঁপাইনবাবগঞ্জে কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে এক শিশু আহত হয়েছে। বৃহস্পতিবার সকালে সদর উপজেলার বিদিরপুর গণকা এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, বাড়ির পাশের পুকুর ঘাটে খেলতে গিয়ে কৌটার মতো একটি বস্তু কুড়িয়ে পায় শিশু আলো। হাতে থাকা কৌটা ফেলে দেওয়ার সময় হঠাৎ বিস্ফোরণে আহত হয় শিশুটি। দ্রুত উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয় তাকে। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় চিকিৎসকরা। ছেলে তখন ভক্কের আমাকে দৌড়িয়ে আসে, দাদি আমার মরে গেল এলাকাতে লেগেছে। তখন পাম্পে ঝাঁপিয়ে পড়ে গেছে পানি থেকে। তখন আমি ভক্কিরা বুকে করে নিয়ে তখন আমি সবকে ডাকছি যে তোরা বার হারিয়ে, ছেলে মরে গেল তোরা বার হারিয়ে, গ্রাম চিল্লাচ্ছি। বাহ্যিক কোনো জরুরি কোনো ইনজুরি নাই, যেটুকু আছে এটার জন্য আমরা এক্সরে করতে দিয়েছি। যদি স্প্লিনটা ঢুকে থাকে একটা এক্সরেতে ধরা পড়বে, আর এমনি আমরা ফ্লুইড দিয়ে রাখছি। দেশের বাইরের খবর। দায়িত্ব নেই ইসরায়েল ফিলিস্তিন সংকট, মধ্যপ্রাচ্যে 3টি যুদ্ধ ও উত্তর কোরিয়ার পরমাণু তৎপরতার মতো বেশ কিছু সমস্যার মুখোমুখি হয়েছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার জর্ডানের রাজা আবদুল্লাহর সঙ্গে বৈঠকের পর ট্রাম্প বলেন, বিভিন্ন দেশের সঙ্গে আগের সরকারের করা বাণিজ্য বিনষ্টকারী কয়েকটি চুক্তিও তার সরকারের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।
এই অবস্থার মধ্যেই ফিনল্যান্ড সফর শেষে আগামীকাল যুক্তরাষ্ট্রে যাচ্ছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। ফ্লোরিডায় ব্যক্তিগত রিসোর্ট মার-আ-লাগোতে চীনা প্রেসিডেন্টকে স্বাগত জানাবেন ট্রাম্প। জানুয়ারিতে মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর এটি চীনা প্রেসিডেন্টের প্রথম ট্রাম্পের সঙ্গে বৈঠক। চীনের সঙ্গে বাণিজ্য বৈষম্য কমিয়ে আনবে বলে এরই মধ্যে প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প। তবে দ্বিপক্ষীয় বাণিজ্য আলোচনাকে ছাপিয়ে চীনা প্রেসিডেন্টের সঙ্গে এই বৈঠকে উত্তর কোরিয়া প্রধান আলোচ্য বিষয় হয়ে উঠতে পারে বলে গণমাধ্যমের বিশ্লেষণে উল্লেখ করা হয়েছে। এদিকে আগামী 11 এপ্রিল 2 দিনের সফরে মস্কো যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন। শেষ বেলাতেও পরিপূর্ণ তিনি। ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটে 54 ম্যাচের ক্যারিয়ারের ইতি টানলেন। আর টি-20-র এই লাল সবুজ জার্সি গায়ে জড়িয়ে ক্রিকেট মাঠকে বিদায় জানালেন সহাস্যেই। তিনি বাংলাদেশের ক্রিকেটের সফলতম নেতা মাশরাফি বিন মুর্তজা। সতীর্থদের আবেগে আলিঙ্গনে বাধা পড়লেন মাশরাফি। অবসরের ঘোষণা দিয়েছিলেন টি-20 সিরিজ শুরুর আগেই, বাকি ছিল শুধু আনুষ্ঠানিকতা। প্রথম ম্যাচ হারের পর শেষ টি-20-তে গল্প লিখতে হবে বীরত্বের সংকল্প করে নেমেছিলেন সাকিব, মুশফিক, মাহমুদুল্লাহরা। মাঠের বাইরে তার অবসর নিয়ে নানা বিতর্ক শোনা যাচ্ছে। বাংলাদেশের ক্রিকেটের প্রতিনিধিদের কাছে সেসব নিছক গুঞ্জন। প্রাণপ্রিয় সতীর্থকে বুঝিয়ে দিতে হবে প্রাপ্য সম্মান। ক্যাপ্টেন নন, দলের নবীন সদস্যদের কাছে তিনি মাশরাফি ভাই। তাই তো ম্যাচের আগে দেয়া প্রতিশ্রুতি রাখলেন মোসাদ্দেক মোস্তাফিজরা, উজাড় করে দিলেন সবটুকু। আধুনিক ক্রিকেটের জনপ্রিয় সংযোজন টি-20-র প্রাঙ্গণে আর দেখা যাবে না টাইগার ক্রিকেটের মহাতারকাকে। কিন্তু বিসিবির পক্ষ থেকে তার আনুষ্ঠানিক বিদায় আয়োজনের ছিটে ফোটাও ছিল না। তাতে কি বিদায় ম্যাচে হয়তো নিজের ক্যারিয়ারের মতো অকুতভয় ছিলেন না নড়াইল এক্সপ্রেস। ব্যাট হাতে পেলেন গোল্ডেন ডাক। ধারা বিবরণীতে ডিন জোন্সের কণ্ঠস্বর ভেসে এলো, দিস ইজ নট ফেয়ার, এটা যথার্থ নয়। বাংলাদেশের সফলতম অধিনায়ক বিদায়ী ম্যাচে দুটি ছড়াবেন কই? মালিঙ্গার স্লোয়ারে একরাশ হতাশা নিয়ে মাঠ ছাড়লেন। বল হাতেও আহামরি কিছু করতে পারেননি। মারকুটে সেকুকে প্রসন্নর উইকেট উপড়ে একবারই পেয়েছেন শিকারের সন্ধান। তবে বড় উপহারটা যে ততক্ষণে অনেকটাই নিশ্চিত। ক্যারিয়ারের শেষ ম্যাচে 4 ওভার বল করে 30 রানে নিলেন 1 উইকেট। মোস্তাফিজ সাকিব বোলিং তাণ্ডবে লঙ্কা তৈরির পাল তার আগেই যে ছিন্ন ভিন্ন। রেকর্ড বুক বলবে শেষ বেলায় ব্যক্তিগত পারফরমেন্সে খুব একটা উজ্জ্বল নন ম্যাশ। বল হাতে 54 ম্যাচে 42 উইকেট, ইকোনমি 8-এর উপরে। কিন্তু সবাইকে তো পরিসংখ্যানে মাপা যায় না, সেটার দরকারই বাকি। রাজ তরবারির তত্ত্বাবধানে হাত বদল আসছে। প্রেমাদাসায় যেটির হাসিমাখা চিহ্ন এঁকে গেলেন মাশরাফি। রাতে হোটেল লবিতে দাঁড়িয়ে হয়তো আনমনেই বলে উঠবেন, মশাল জেলে এসেছে, সলতেটা উস্কে নিস্তরা। শুভকামনা নেতা। মাকসুম আলম খান, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। Is it out? Has he got it? There it is. Wrap it up. Bangladesh. They win this match here on a wonderful, really emphatic victory. They win this by 45 runs, and there's the... জয় দিয়ে টি-20 থেকে বিদায় দেশের ক্রিকেটের মহানায়ক মাশরাফির। শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে 45 রানে হারালো বাংলাদেশ। টেস্ট ওয়ানডের পর টি-20 সিরিজও শেষ হলো সমতায়। ইসলামে সন্ত্রাস ও জঙ্গিবাদের জায়গা নেই, ওলামা মাশায়েখ সম্মেলনে বললেন পবিত্র কাবা শরীফ ও মসজিদে নববীর 2 খতিব। বার্তা গ্রামে গ্রামে পৌঁছে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর। শেখ হাসিনাকে অভ্যর্থনা জানাতে প্রস্তুত নয়াদিল্লি। দুদেশের বন্ধুত্ব অনন্য উচ্চতায় পৌঁছাবে মনে করছে বিজেপি। সই হবে প্রতিরক্ষা খাতে সমঝোতা স্মারক। এবার তিস্তা চুক্তি না হলেও বিষয়টি বারবার উত্থাপনের চাপ সৃষ্টি হবে ভারতের ওপর। মত বিশ্লেষকদের, চুক্তির বিষয়ে স্বচ্ছতা বজায় রাখার তাগিদ। এবং টর্নেডো তো ফেনীর সোনাগাজীতে সহস্রাধিক ঘরবাড়ি লণ্ডভণ্ড। প্রবল বর্ষণ ও উজানের ঢলে এখনো তলিয়ে আছে নেত্রকোনা ও ভৈরবের বিস্তীর্ণ ফসলি জমি। এই ছিল প্রবাসী সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিঙ্ক ও রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন, স্টার্ট স্পেস বিএন লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ে।